নমস্কার, শুভ সন্ধ্যা সকলকেই। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ পুরুলিয়া এবং বানেশ্বর সারথিওয়ালা মহাবিদ্যালয় কোচবিহার এই দুই কলেজেরই শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে চলে আসা অনলাইন শিক্ষা চর্চার উন্মুক্ত পাক্ষিক আখড়া বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের ১৪১তম পর্বে সকলকে স্বাগত জানাই। নমস্কার জানাই আজকের মুখ্য আলোচক ডক্টর অনিন্দ বাসু মহাশয়কে। উনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ওনাকে হার্দিক স্বাগত সহ কৃতজ্ঞতা জানাই আমাদের এই ১৪১তম পর্বে আমাদের আমন্ত্রণে এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য এবং ওনাকে আলোচক হিসেবে পাওয়ার জন্য আমরা অত্যন্ত ধন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগে সামিল হয়েছেন আজকের এই আলোচনা সভায়, তাদের প্রত্যেককে আবারও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ একটা বিগত ২-৩ দিন ধরে এক খুব প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা, যেখানে মুষলধারায় অনবরত বিরামহীনভাবে বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেও আপনারা যে এই উন্মুক্ত শিক্ষা চর্চার আখড়ায় যোগ দিয়েছেন তার জন্য কোনো কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। ঠিক একই রকমভাবে আমরা সেই প্রথম পর্ব থেকে আজ পর্যন্ত আপনাদের এই নিরন্তর শুভকামনা এবং আপনাদের স্বয়ংক্রিয় আগ্রহে আমরা এই ১৪১তম পর্ব পর্যন্ত উপনীত হতে পেরেছি। আশা করছি এই ভালোবাসা এবং এই শুভকামনা এবং স্বয়ংক্রিয় আগ্রহ আগামীতেও থাকবে। সেই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি আবারও নমস্কার, স্বাগত এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের আলোচক ডক্টর অনিন্দ বাসু মহাশয়কে এবং যারা অগণিত বৈঠকি বন্ধু আছেন তাদের প্রত্যেককে অশেষ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ১৪১তম পর্বের আজকের এই অনুষ্ঠান। কিন্তু শুরু করার আগে বৈঠকি বন্ধুদের বিশেষ অনুরোধ, আপনারা কেউই নিজেদের অডিও বা ভিডিও এই দুটোই অন করবেন না। যখন আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে ঠিক সেই সময় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সও ইউজ করতে পারেন। যদি না কথা বলতে চান তাহলে চ্যাট বক্সেও সেই প্রশ্ন লিখে রাখতে পারেন। যদি সরাসরি স্যারের সাথে কথা বলতে চান প্রশ্ন উত্তরের ব্যাপারে তাহলে সেটাও করতে পারবেন। কিন্তু অহেতুক অকারণে আপনারা নিজেদের অডিও ভিডিও অন করবেন না। কারণ এমনিতেই ইলেকট্রিসিটি প্রবলেম, ইন্টারনেটের প্রবলেম হতে পারে, যার ফলে টেকনিক্যাল কারণবশত আমাদের আজকের সেশনটা যাতে ডিস্টার্ব না হয় সেই কারণেই আমরা প্রচেষ্টা রেখেছি। যাই হোক, আজকে আর খুব বেশি আমি ভূমিকায়ন পর্বের দিকে যাব না। যিনি আলোচক রূপে যে মানুষটাকে পেয়েছি ওনার সাথে আমার খুব অল্প দিনেরই পরিচিতি এবং এই পরিচিতির মূলে যিনি মানে সেতু বন্ধনটা যিনি তৈরি করেছেন, আমি ওনাকে বিশেষ কৃতজ্ঞতা এবং আমার নমস্কার জানাবো ডক্টর তপন চন্দ মহাশয়কে, যিনি বৈঠকির ইতিপূর্বে বৈঠকিকে সমৃদ্ধ করেছেন। বৈঠকির এক বিশেষ তিনি আলোচক রূপে ছিলেন, যিনি বর্তমানে মহারানী কাশেশ্বরী কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এই ডক্টর তপন চন্দ মহাশয় উনি আমাকে একদা ফোন করে বললেন যে উজ্জ্বলবাবু আমাদের বৈঠকির জন্য, শুনে খুব ভালো লেগেছিল সেদিন যে আমাদের বিষয়ে আমি এক স্যারকে বলেছি, উনি আগ্রহ দেখিয়েছেন এবং বাকি আপনাকে ওনার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি ওনার সাথে কথা বলে টপিক বা ডেট এগুলো ঠিক করে নেবেন
আমি ওনাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাই যে ওনারই কলেজের একজন সহকর্মী ওনার কথা শুনে আগ্রহ দেখিয়েছেন। আহ, সেই বিশেষ কৃতজ্ঞতা এই প্ল্যাটফর্ম থেকেই আমি ওনাকে পাঠালাম। ডক্টর অনিন্দ্য বাসু স্যার, উনি কলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের গ্রন্থাগারিক, একই সঙ্গে ওখানে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগ রয়েছে, সেই বিভাগেও উনি অধ্যাপনা করেন। শুধু যে এই মানে এই যে মানুষকে কিছু দেওয়ার যে নেশা, সেই নেশাই নেশাগ্রস্ত একজন মানুষ ডক্টর বাসু। কারণ উনি উনি যেমন নিজে শিখতে ভালোবাসেন, উনি শেখাতেও ভালোবাসেন। অল্প পরিচিতির পরিসরে ওনার সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, এবং এই অধ্যাপনা জীবন শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই অধ্যাপনা জীবন চলছে ওনার, অধ্যাপনায় রত আছেন, এবং তার পাশাপাশি নিরন্তরভাবে উনি একজন গবেষক। ওনার গবেষণালব্ধ যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো জনসমাজকে উপকৃত করে তো চলেইছে, তার পাশাপাশি আহ, কিছু মানে তত্ত্বকে তুলে আনার চেষ্টা করেন ওনার গবেষণার মধ্যে দিয়ে, কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয়কে তুলে ধরার চেষ্টা করেন, এবং সব থেকে বড় বিষয় হলো যে উনি নিরন্তরভাবে উৎসাহ দিয়ে চলেন শিক্ষার্থী সমাজকে, বা ওনার যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে, এবং গবেষণার প্রতি ওনার একটা বিশেষ আগ্রহ দেখা যায়। আমি খুব বেশি আর এই ভূমিকায়ন পর্বের মধ্যে থাকতে চাইছি না, কারণ আমি সব থেকে অন্য কার কি সমস্যা আমি সেটা জানি না, কিন্তু আমার নিজেরই খুব বড় সমস্যার সম্মুখীন আমি। 48 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি ডিসকানেক্টেড, এবং মোবাইলেও খুব বেশি চার্জ নেই, ল্যাপটপে যদিও বা ফুল চার্জ আছে, সেটা কতক্ষণ চলবে জানি না, তার মধ্যে 30% অলরেডি চলে গেল। সেই কারণে আমি স্যারকে আহ্বান জানাচ্ছি আজকের এই 141তম পর্বের আলোচনায়, আজকের এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু একেবারেই আপাদমস্তক রিসার্চ রিলেটেড, গবেষণা ধর্মী বিষয়। আমরা আহ, এর আগেও অনেক গবেষণাধর্মী বিষয় এখানে আলোচনা হতে শুনেছি, আলোচনার সাক্ষী থেকেছি। আজকের বিষয়টা ইভালুয়েশন অফ রিসার্চ অ্যান্ড এলাইড এভিনিউজ অফ রিসার্চেস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চার। এই বিষয়ক আলোচনায় আমি আজকের মুখ্য আলোচক তথা কলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের সম্মাননীয় গ্রন্থাগারিক ডক্টর অনিন্দা বাসু মহাশয়কে হার্দিক স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। স্যার। আহ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এবং আপনারা যে এই উদ্যোগটাকে অনলাইন, যে একটা সময় কোভিড এর সময় যে অনলাইন ওয়েবিনার যে একটা উঠেছিল, মানে প্রতিটা কলেজ একটা অনলাইন ওয়েবিনার করতো স্টুডেন্টদেরকে নিয়ে, টিচারদেরকে নিয়ে, একটা স্কলারলি কমিউনিটিকে নিয়ে। সেইটা যে আপনারা এখনো ধরে রেখেছেন এবং সেটা কন্টিনিউ করছেন, এটাই একটা খুব বড় ব্যাপার। কারণ ম্যাক্সিমাম কলেজগুলো এইটাকে আর ধরে রাখেনি। প্রতিটা ওয়েবিনার বলুন, সেমিনার বলুন, এর তো অনেকগুলো ইউটিলিটির দিক আছে। তো আজকে এই বৈঠকি একটা আলোচনার মধ্যে আমি উপস্থিত হতে পেরে, রাদার আপনারা যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটাকে আমি অ্যাভেল করতে পেরেছি, এবং সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে হ্যাঁ, সব জায়গায় একটা ওয়েদার খারাপ, এটা সবকিছু একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আজকে এটা করতে হচ্ছে। তবুও আমি আমার বক্তব্যকে খুব অল্প কথায়, যাতে একটা আহ, খুব মিনিমালিস্টিক অ্যাপ্রোচে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব, যাতে
আমরা এখান থেকে কিছুটা শিখতে পারি, কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারি, এবং ভবিষ্যতে রিসার্চের দিকে একটা নতুন এভিনিউ যাতে পেতে পারি, একটা নতুন রিসার্চের একটা দিগন্ত যাতে আমরা আমাদের সামনে যাতে উন্মোচিত হয়, তার একটা ছোট প্রয়াস আমি করব। আমি একটা পিপিটি রেডি করেছি। তো পিপিটিটাকে আগে একটুখানি দেখিয়ে দিই। আমি যে এরিয়াতে, আমি মোটামুটি দুটো এরিয়াতে কাজ করি। তার মধ্যে একটা এরিয়ার নাম হচ্ছে সাইন্টোমেট্রি। তো সাইন্টোমেট্রিক্স এই সাবজেক্টটা কে বলা যেতে পারে মেজারমেন্ট অফ সাইন্স। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রিসার্চ করি, কেউ এডুকেশনে রিসার্চ করছেন, কেউ হিস্ট্রিতে করছেন, কেউ সাইকোলজিতে করছেন। এইটা একটা এমন একটা টপিক যেটা যে কোনো সাবজেক্টকে কানেক্ট করে। মানে হচ্ছে এটা এমন একটা যা এরিয়া, যা এগুলো কতগুলো মেজারমেন্ট ভিত্তিক বা প্যারামিটার ভিত্তিক একটা বডি অফ রিসার্চ, যেটা কিনা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তার ফলে কি হবে, এটা আপনারা যে যে বিষয়ে রিসার্চ করেন বা করছেন, তার সাথে আপনি এই একটা মাইক্রো এরিয়াতে আরো কিছু আপনার রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বা একটা নতুন এভিনিউ খোলা যেতে পারে। তো টপিকের নাম হচ্ছে সাইন্টোমেট্রিক ডাইমেনশন অফ রিসার্চ, এ পাথ ফর অল সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে সাইন্টোমেট্রিক্সটা কি। সাইন্টোমেট্রিক্স হচ্ছে আমাদের যে বিভিন্ন বিষয় নিয়ে স্যার একটা যে ছোট্ট রিসার্চ রিকোয়েস্ট হচ্ছে। আছে। স্যার, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ, আপনার ওই পিপিটি স্ক্রিনের মধ্যে একটা ওই স্টপ শেয়ারিং বলে একটা ইয়ে উঠে আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ, স্যার হ্যাঁ। একটু কাইন্ডলি হাইড করে দিলে সুবিধা, মানে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, প্লিজ ক্যারি। হ্যাঁ। তো এখানে একটা ছোট ডায়াগ্রাম রয়েছে। এই ডায়াগ্রামটাতে দেখুন একটা বড়, এটা একটা ভেন ডায়াগ্রামের মতো। মেন যে এরিয়াটা বা সাবজেক্ট এরিয়ার নাম হচ্ছে ইনফরমেট্রিক্স। তার মধ্যে দেখুন একটা ছোট্ট গোল আছে, সেই গোলের মধ্যে রয়েছে সাইন্টোমেট্রিক্স। তো ইট ইজ এ সাব ফিল্ড অফ দ্য মেন সাবজেক্ট কল ইনফরমেট্রিক্স। ঠিক আছে। এখানে আমরা এই সাবজেক্টটাতে কি করি, যে ধরুন প্রতিটা সাবজেক্টেই কোনো না কোনো বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে। সেই রিসার্চ হওয়ার পর অথাররা সেগুলোকে রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করছেন, কেউ ডেটা পেপার হিসেবে পাবলিশ করছেন। তো এই যে পাবলিকেশন প্যাটার্ন, এবং এই পাবলিকেশন প্যাটার্নের ওপর হচ্ছে আমাদের এই পার্টিকুলার রিসার্চের এরিয়া কিরকম। যেমন ধরুন বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ হয়, বিভিন্ন রিসার্চ গ্রুপ রিসার্চ করেন, সিঙ্গেল ডবল অথার এরা রিসার্চ করেন, কোলাবোরেশনে রিসার্চ হয়, একটা দেশের একটা ইনস্টিটিউটের সাথে আরেকটা দেশের আরেকটা ইনস্টিটিউটের রিসার্চ হয়, কোলাবোরেশনে রিসার্চ হয়। এবং তারপর কি হয়, যে আমাদের এই পার্টিকুলার সাবজেক্টটা হচ্ছে যে এর মেজারমেন্ট করে, যে কোন রিসার্চ কতটা ভালো, এবং সেটাকে মেজার কি করা যায়। এবং আমাদের যে মেন যে নলেজ যে তৈরি হচ্ছে, সেটা যে রিসার্চের মাধ্যমে পাবলিকেশন হচ্ছে, সেই পাবলিকেশন গুলো নিয়ে আমরা ফার্দার কোনো অ্যাসেসমেন্ট করতে পারি কিনা, এর ওপর আমরা কোনো পলিসি নির্ধারণ করতে পারি কিনা। ধরুন, ধরুন
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পার্টিকুলার কোন একটা প্রজেক্টের উপর কাজ করতে চায়, ঠিক আছে? যেমন ধরুন কোন একটা অ্যান্টিভাইরাস, ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যান্টিভাইরাস ডেভেলপ করতে চায়, বা ধরুন কোন একটা পার্টিকুলার ভ্যাকসিন ডেভেলপ করতে চায়। তাহলে এই যে পার্টিকুলার কোন একটা ভ্যাকসিন যে তৈরি হচ্ছে, বা কোন একটা মেকানিক্যাল ডিভাইস তৈরি করতে চাইছে, কোন একটা সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করতে চাইছে, তাহলে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি যে কাউকে এই প্রজেক্টটা দিয়ে দেবে? না। উম, তাহলে একটা সায়েন্টিফিক বডি রয়েছে যারা অ্যাসেস করবে প্রথমে কাদের এই এক্সপার্টাইজ রয়েছে, এই রিসার্চ এক্সপার্টাইজ রয়েছে, যাদের ক্যাপাসিটি বিল্ডিং রয়েছে। তখন এগুলো ইভ্যালুয়েট করার জন্য আমরা যে বিষয়টার সাহায্য নিই তার নাম হচ্ছে সায়েন্টোমেট্রি। তো সেইখানে কি করা হয়, যে দেখা হয় যে এই বিষয়টাতে কোন কোন সায়েন্টিস্ট রয়েছেন, তাদের কি কি রিসার্চ পাবলিকেশন রয়েছে, সেগুলো কত ভালো জায়গায় পাবলিকেশন হয়েছে, তার কি কি মেজারমেন্ট রয়েছে। যে সাবজেক্টটা এই মেজারমেন্ট গুলো করে তার নাম হচ্ছে সায়েন্টোমেট্রি, ঠিক আছে? তো দেখুন, এই পার্টিকুলার টপিকটাকে আমি কেন চয়েস করেছি এই জন্যই যে প্রত্যেকটা সাবজেক্টে কিছু না কিছু রিসার্চ হচ্ছে, এবং সেগুলোকে ইভ্যালুয়েট করা। যেমন ধরুন এডুকেশন এই সাবজেক্টটাতে অনেকে রিসার্চ করছেন, পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টাতে বিভিন্ন জনের রিসার্চ করছেন। এইবার প্রতিটা সাবজেক্টেই তো একটা রিসার্চের প্যাটার্ন রয়েছে, তার একটা গ্রোথ রয়েছে, কোনো একটা সাবজেক্টে বেশি রিসার্চ হচ্ছে, কোনো একটা সাবজেক্টে কম রিসার্চ হচ্ছে, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট মিশে যাচ্ছে, কোনো একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট তৈরি হচ্ছে। তো সাবজেক্ট তার নিজের মতো করে এগোচ্ছে, কিন্তু তার মেজারমেন্ট আমি কিভাবে করবো? যদি কোনো রিসার্চ পাবলিকেশন হয় তার কোয়ালিটি কি করে আমি জানবো? তো এই যে পার্টিকুলার প্যারামিটার বেসড যে স্টাডি, এই প্যারামিটার বেসড স্টাডি কিন্তু প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কমন। সেই জন্য আমি আপনাদেরকে একটু মোটিভেট করতে চাইছি যে এমন একটা বিষয়ের প্রতি যেখানে কিন্তু এই মেজারমেন্ট গুলো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কমন। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যেটা করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এডুকেশনের ক্ষেত্রে করতে পারবেন, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে করতে পারবেন। তো ইট অ্যাপ্লাইজ টু এভরি সাবজেক্ট। তো কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তো এর অ্যাপ্লিকেশন এরিয়া কি কি আছে? মেজারমেন্ট অফ স্কলারলি ইম্প্যাক্ট, মানে একটা রিসার্চ পাবলিকেশন যে তৈরি হচ্ছে, পাবলিশ হচ্ছে, রিসার্চ পেপার আসছে, আমরা বিভিন্ন জার্নালের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, তাকে আমি কি করে মেজার করব? দেখুন, একটা রিসার্চ কতটা ভালো হয়েছে, একটা পেপার কতটা ভালো হয়েছে, সেটা না সবসময় আপনি কোয়ান্টিটেটিভ মেজার করতে পারবেন না। এটা একটা কোয়ালিটেটিভ মেজার। এবার কোয়ালিটেটিভ মেজারকে একটা রিসার্চ পেপার একজনের খুব ভালো লাগতে পারে, আরেকজনের খুব ক্ষেত্রে সেটা খুব ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? তো এইটা একটা রিলেটিভ আপেক্ষিক ব্যাপার। কিন্তু এর একটা আমরা ইনডাইরেক্ট মেজারমেন্ট করি। ইনডাইরেক্ট মেজারমেন্ট কিরকম? যে যখন আমি আপনাদেরকে একটা আহ, ইয়ে দেখাই। যেমন ধরুন, আমি গুগল স্কলারে দেখাচ্ছি। ধরুন ইনক্লুসিভ এডুকেশন, এটা একটা রিসার্চের টপিক। এটা আমি গুগল স্কলারে গিয়ে আমি এটাকে সার্চ করছি যে এর উপর আমি কিছু ভালো রিসার্চ টপিক পাই কিনা, বা ভালো রিসার্চ পেপার পাই কিনা। দেখুন, এখানে আমি অনেকগুলো গুগল স্কলারে ইনক্লুসিভ এডুকেশন দিয়ে আমি সার্চ করলাম। এই সার্চ করার পর অনেকগুলো রিসার্চ পেপার পেলাম। এগুলো হচ্ছে একটা রিসার্চ পেপার, রিসার্চ ইন দ্য ফিল্ড অফ ইনক্লুসিভ এডুকেশন ইন ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। দেখুন, কোন পেপারটা ভালো, কোন পেপারটা খারাপ, বা অতটা ভালো নয়, তার একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট হচ্ছে, দেখুন এইখানে সাইটেড বাই 480 এইটা লেখা আছে। পরেরটা দেখুন, সাইটেড বাই 786। তার মানে কি, এই পার্টিকুলার এই পেপারটা 786 খানা আদার পেপার এটাকে
সাইটেশন দিয়েছে বা রেফারেন্সে রেখেছে। তার মানে যে পেপার যত বেশি সাইটেশন পাবে সেই পেপার ততটা ভালো, মানে হচ্ছে সেই পেপারটা তত বেশি ইম্প্যাক্ট ফেলেছে, মানে ওই সাবজেক্টের মধ্যে প্রভাব ফেলেছে। আরো অন্যভাবে বলতে গেলে ওই পার্টিকুলার পেপারটা অনেক বেশি অন্য পেপারকে প্রভাবিত করেছে টু ডু মোর রিসার্চ, আরো রিসার্চ করার জন্য। তো আমরা এইভাবে একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট করি যে কোন পেপার কত ভালো। ডিপেন্ড করছে আপনি এই পেপারটার উপর কত সাইটেশন পেয়েছেন, তার মানে আপনার পেপারটা কত বেশি ইউজ হয়েছে, আপনি কতটা বেশি অন্য মানুষকে প্রভাবিত করতে পেরেছেন যে আপনার পেপারটা নিয়ে ভাবতে, বা আপনি যে মেথড তৈরি করেছেন সেটাকে অন্যজন ইউজ করছে। তার মানে ইউসেজ প্যাটার্ন অফ দ্য রিসার্চ কন্টেন্ট ইজ এ আলটিমেট মেজারমেন্ট ফর দ্য কোয়ালিটি অফ রিসার্চ। সেই জন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা হয় যে যে পেপারগুলো সবচেয়ে বেশি সাইটেশন পেয়েছে তারা সবচেয়ে বেশি ভালো, মানে পেপার পাবলিশ করেছেন, এটা আমরা ধরে নিতে পারি। যেমন ধরুন এবার এই জিনিসটা আপনি একজন অথারের ক্ষেত্রেও দেখতে পারেন। যেমন ধরুন আমি একজন অথারের নাম লিখছি, ধরুন অ্যালবার্ট বারাবাসি। এই ভদ্রলোক হচ্ছে আমার, এই ভদ্রলোকের মানে এই সায়েন্টিস্টের যে রিসার্চ পেপার গুলো আমার ভীষণ ভালো লাগে। তো এনার নাম হচ্ছে অ্যালবার্ট ল্যাজলো বারাবাসি। দেখুন এই ভদ্রলোক যে রিসার্চ পেপার গুলো পাবলিশ করেছেন সেগুলো হচ্ছে এই পরপর পরপর রয়েছে। এবং দেখুন যে ইয়ার ওয়াইজ, যে কোন কোন পেপারটা কোন ইয়ারে পাবলিকেশন হয়েছে এবং তার এগেনস্টে উনি কত সাইটেশন পেয়েছেন। দেখুন এইখানে একটা ছোট্ট ম্যাট্রিক্স দেওয়া আছে যে উনি প্রায় 2,97,813 খানা সাইটেশন পেয়েছেন। এর মানে হচ্ছে উনি যতগুলো রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছেন সেইটা এতগুলো পেপারের ক্ষেত্রে ওনার রেফারেন্স ইউজ হয়েছে। মানে এটা একটা হিউজ নাম্বার। তার মানে বোঝা যেতে পারে এই পার্টিকুলার ফিল্ডটাতে নেটওয়ার্ক অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, এই পার্টিকুলার রিসার্চ এরিয়াতে উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট। এবং তার এইচ ইন্ডেক্স হচ্ছে দেখুন 166। এইচ ইন্ডেক্স আমি একটু পরে বলবো যে হোয়াট ইজ এইচ ইন্ডেক্স। তার মানে একজন সায়েন্টিস্টকে কতটা ভালো, উনি কতটা কৃতবিদ্য, ওনার কতটা এক্সপার্টাইজ আছে কোন একটা সাবজেক্টে, তার একটা ইনডাইরেক্ট বা একটা ডেফিনিটিভ একটা মেজারমেন্ট হলো যে উনি কত সাইটেশন আর্ন করেছেন। তো এই পার্টিকুলার, তো এর সাথে সাথে আরো কিছু জিনিস থাকে যেটা সাইটেশন অ্যানালিসিস এর মধ্যে পড়ে। এবং সাইটেশন বেসড ইন্ডিকেটর, এর উপর কত সাইটেশন পাচ্ছেন এর উপর ভিত্তি করে বেশ কিছু ইন্ডিকেটর তৈরি হয়েছে। গ্রোথ অর ডিকে অফ এ সাবজেক্ট, কোনো একটা সাবজেক্ট কতটা গ্রো করছে বা কোনো একটা সাবজেক্ট সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই সমস্ত গুলোই এই সাবজেক্টের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে বিভিন্ন র্যাঙ্কিং করা, সায়েন্টিস্টদের র্যাঙ্কিং করা, ইনস্টিটিউটকে র্যাঙ্কিং করা, ইউনিভার্সিটিকে র্যাঙ্কিং করা, বা কোন একটা দেখবেন যে মাঝে মাঝেই বিভিন্ন অর্গানাইজেশন ইউনিভার্সিটিকে র্যাঙ্কিং, মানে এই ইউনিভার্সিটি দেশের মধ্যে টপ, এ সেকেন্ড পজিশনে আছে, এই ইউনিভার্সিটি থার্ড পজিশনে আছে। এইগুলো কি করে করা হয়? এগুলো বিভিন্ন রকম প্যারামিটারকে ধরে তার উপর একটা অ্যানালিসিস করা হয়, তার এগেনস্টে একটা র্যাঙ্কিং করা হয়। এই পার্টিকুলার এই সমস্ত কিছু কিন্তু এই সাবজেক্টটার আন্ডারে আছে যেটার নাম হচ্ছে সায়েন্টোমেট্রিক্স। তো এইখানে আমি দুটো দুটো মেজারমেন্টের কথা আপনাদেরকে বলবো। একটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে এইচ ইন্ডেক্স। আমরা যারা মানে টিচার আছে তারা এই ইম্প্যাক্ট ফ্যাক্টর
এবং এইচ ইন্ডেক্স, এই দুটো বিষয়ের ওপর কিছু না কিছু খবর রাখি। যারা একটু আইটি বেশি কাজকর্ম করেন, তারা তাদেরকে প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রোফাইলে এই ইনফরমেশনটা দিতে হয় যে আপনি যে রিসার্চ পাবলিকেশন করেছেন তার কতটা ইম্প্যাক্ট রয়েছে। তো প্রথমে একটু বলি হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। দেখুন, এখানে একটা ছোট্ট একটা হিসেব করা আছে। ধরুন কোন একটা জার্নাল বলা হলো যে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 41.5। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ধরুন 2017 সালে আমি বলছি নেচার এই পত্রিকাটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 41.5। এর মানে হচ্ছে যে ওই পার্টিকুলার জার্নালটা 2015 এবং 2016 সালে যতগুলো পাবলিকেশন করেছে তার টোটালটা, প্লাস ওই দুটো ইয়ারে যতগুলো রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে তার এগেইনস্টে ও যত সাইটেশন পেয়েছে, এই দুটোকে যদি ফ্যাক্টরকে যদি আমি ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর। কিরকম? দেখুন, 2016 সালে নেচারে 880 খানা পেপার পাবলিশ হয়েছে এবং 2015 সালে 902 খানা পেপার পাবলিশ হয়েছে। এই 2 ইয়ারে যতগুলো পেপার পাবলিকেশন হয়েছে তারা টোটাল 74,090 খানা সাইটেশন পেয়েছে। তাহলে এই 74,090 ডিভাইডেড বাই 880/902, এই দুটো ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে একটা নাম্বার আসছে, এইটাকে বলা হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর। যে জার্নাল যত বেশি সাইটেশন পাবে, তার মানে সেই জার্নালে যে পাবলিকেশন হচ্ছে বা আর্টিকেল গুলো পাবলিশ হচ্ছে সেগুলো ওই পার্টিকুলার সাবজেক্টে বা সায়েন্টিস্টদের মধ্যে তত বেশিও ইম্প্যাক্ট ফেলছে। এবং এই যত বেশি সাইটেশন পাবে পাবলিশড আর্টিকেলের এগেইনস্টে, সেই জার্নাল তত ভালো। যত বেশি সাইটেশন পাচ্ছে তার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা তত বেড়ে যাচ্ছে। তার ফলে ধরুন কোনো একটা, এবার আপনি এটাকে পলিসি লেভেল দিয়ে ভাবুন যে পলিসি লেভেলে এটার কি ইম্প্যাক্ট হয়েছে। ধরুন গভর্নমেন্ট বা একটা ইউনিভার্সিটি ভালো কিছু জার্নাল ইয়ে করতে চাইছে, পারচেস করতে চাইছে। তাহলে আপনি কোন জার্নালকে কিনবেন, কোন জার্নালকে কিনবেন না, তার তো একটা প্যারামিটার থাকতে হবে। আপনাকে একটা কতগুলো পয়েন্টের ওপর বেস করে, কয়েকগুলো প্যারামিটারের উপর বেস করে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন জার্নাল কিনবেন, কোন জার্নাল কিনবেন না। যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যত ভালো, সেই জার্নাল তত বেশি রিসার্চারদের কাজে লাগবে। এটা হচ্ছে খুব সহজ কথা। তাহলে যে কি বলে, যে জার্নাল গুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর যত ভালো, আপনি সেগুলোকে চয়েস করুন, সেগুলোকে আপনি কিনুন। তাহলে রিসার্চারদের জন্য সেটা তত বেশি বেনিফিশিয়াল হবে। তো এই জার্নালের যে ইম্প্যাক্ট ফ্যাক্টর সেগুলো আমরা কোথা থেকে জানতে পারি? যেমন ধরুন এখানে আমি একটা উম দিয়েছি, টেলর আর ফ্রান্সিসের একটা জার্নাল রয়েছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ সোশ্যাল রিসার্চ এন্ড মেথোডোলজি। তাতে দেখুন জার্নাল মেট্রিক বলে একটা জায়গা রয়েছে। সেখানে দেখুন এই 3.3 2022-এ ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে দিয়ে দেওয়া আছে। তো এখন ইম্প্যাক্ট ফ্যাক্টরটা একটা যেহেতু খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, তো আমরা পার্টিকুলারলি এই ইম্প্যাক্ট ফ্যাক্টরকে সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে পারি। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। ওয়েব অফ সায়েন্সে প্রত্যেক বছর এরা একটা জার্নাল সাইটেশন রিপোর্ট বার করে। এই জার্নাল সাইটেশন রিপোর্ট থেকে আমরা এই জার্নাল গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা বার করতে পারি বা পেতে পারি। সেটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন। তবে একটা জিনিস, যে ওয়েব অফ সায়েন্স একমাত্র ওই জার্নাল গুলোকেই ইন্ডেক্স করে যারা সবচেয়ে নামি দামি বলা যায়, সবচেয়ে বেশি পপুলার, ভেরি মাচ রিগার্ডেড ইন দ্য সাইন্টিফিক কমিউনিটি, সেই জার্নাল গুলোকেই ওরা কিন্তু ইন্ডেক্স করে।
আদার অনেক জার্নাল আছে যেগুলো কিন্তু ওরা ইন্ডেক্স করে না, সেজন্য সব জার্নালের ক্ষেত্রে আমরা অথেন্টিক ইম্প্যাক্ট ফ্যাক্টর ইনফরমেশনটা পাবো না। আরেকটা প্যারামিটার রয়েছে এইচ ইন্ডেক্স। এইচ ইন্ডেক্স হচ্ছে একটা অথার লেভেল একটা ম্যাট্রিক। ধরুন এটা এটা আমি প্রথমে ডেফিনেশনটা একটু বলি, তারপর আমি এটা কি করে ক্যালকুলেশন করা হয় সেটা বলবো। The H index is defined as the maximum value of H such that the given author or journal has published at least H papers that have each been cited at least H times. মানে হচ্ছে ধরুন, যারা বুঝতে পারলেন না চিন্তা নেই, তো আপনি যদি একটু এই হিসাবটা দেখেন তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। ধরুন একজন অথার 12টা পাবলিকেশন করেছে। এবার ধরুন প্রথম পেপারটা 87 বার পাবলিশ হয়েছে, দ্বিতীয় পেপারটা 70 বার তার সাইটেশন পেয়েছে, তৃতীয় পেপারটা 46 খানা সাইটেশন পেয়েছে। এমনি করে 12খানা পেপারের জন্য দেখুন যে একটা নাম্বার অফ টাইম সাইটেড বা কতগুলো সাইটেশন পেয়েছে সেটা দেখা হয়। তাহলে আমি এইটা বলতে পারি যে 12খানা পেপারের মধ্যে 8খানা এরকম পেপার আছে যেটা অ্যাটলিস্ট 8টা সাইটেশন পেয়েছে। আবার বলছি, এই ব্লু কালারের যে শেডি যে রিজিয়নটা আছে ওখানে দেখুন, যে হিসাবটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 8খানা এরকম পেপার আছে আউট অফ 12, যেখানে উনি অ্যাটলিস্ট 8খানা সাইটেশন পেয়েছেন, তার চেয়ে বেশি পেতে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট 8খানা সাইটেশন পেয়েছেন। তার মানে ওনার এইচ ইন্ডেক্স হচ্ছে 8। পাশের যে আরেকটা যে রিজিয়ন আছে সেখানে দেখুন একটা 10খানা পেপার রয়েছে, তার মধ্যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত 10খানা পেপার আছে। প্রতিটা পেপার কত সাইটেশন পেয়েছে সেটা দেওয়া আছে। একটা ফার্স্ট পেপারটা 100টা সাইটেশন পেয়েছে, দ্বিতীয় পেপারটা 78 খানা সাইটেশন পেয়েছে, তৃতীয় পেপারটা 62 খানা সাইটেশন পেয়েছে, এরকম করে একটা ছোট্ট ডিস্ট্রিবিউশন করা আছে। তাহলে আমরা বলতে পারি যে উনি যে 10খানা যে পেপার পাবলিশ করেছেন তার মধ্যে এরকম 6টা পেপার আছে যেটা অ্যাটলিস্ট 6টা সাইটেশন পেয়েছে। আপনি দেখুন সিক্স যে পেপারটা আছে সেখানে নাম্বার অফ সাইটেশন হচ্ছে 18টা, আর তার সেভেন্থ যে পেপারটা আছে তার সাইটেশন হচ্ছে 3টে। দেখুন তার মানে সিক্স যে পেপারটা আছে সেটা অ্যাটলিস্ট তো 6খানা সাইটেশন পেয়েছে, ও যতই 18খানা সাইটেশন টোটাল পাক, অ্যাটলিস্ট 6টা তো পেয়েছে, মানে 18 ইজ গ্রেটার দ্যান 6। তাহলে আমি বলতে পারি যে ওনার এই ইন্ডেক্স হচ্ছে 6। এইটা আজকের দিনে দাঁড়িয়ে এই ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং এইচ ইন্ডেক্স, এই দুটো খুব সাংঘাতিক দুটো মেজারমেন্ট হয়ে গেছে টু আইডেন্টিফাই দ্য পোটেনশিয়ালিটি অফ দ্য অথার্স, to identify the capacity of the authors, as well as which journals are good and which journals are bad, কাদেরকে আমি টপ জার্নাল লিস্টে রাখবো, কাদেরকে আমি টপ জার্নাল লিস্টে রাখবো না। এই দুটো মেজারমেন্ট আজকের দিনে সাংঘাতিক ভাবে ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সাইন্টোমেট্রিক্সে কি করা হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা এখানে কাজকর্ম করি। তো এখানে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি যে জার্নাল সাইটেশন রিপোর্ট যেটা, এই জার্নাল সাইটেশন রিপোর্ট আমরা ওয়েব অফ সায়েন্স থেকে পেতে পারি। এই ওয়েব অফ সায়েন্স হচ্ছে ভেরি কস্টলি একটা ডেটাবেস। এটা পশ্চিমবঙ্গের একমাত্র 4 থেকে 5টা জায়গায় ওই ডেটাবেসটাকে অ্যাক্সেস করা হয়। তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা, তারপর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এরকম কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে। আর একটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। এখানে যদি এখানকার লাইব্রেরি যদি ভিজিট করেন তাহলে আপনারা এই ডেটাবেস গুলো অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি। এই ডেমনস্ট্রেশন থেকে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এখানে আমরা সার্চ করি। এক minute।
যেরকম ওয়েব অফ সায়েন্স আমাদের, আপনাদেরকে আমি একটা সোর্স বললাম, সেরকম আরেকটা সোর্স হচ্ছে স্কোপাস। এই স্কোপাস হচ্ছে কি বলবো, এই স্কোপাস হচ্ছে এলসেভিয়ার বলে একটা পাবলিশার আছে, খুব জায়ান্ট একটা পাবলিশার। এই সারা পৃথিবীতে এদের বিশাল পাবলিকেশন নেটওয়ার্ক রয়েছে। এই এলসেভিয়ার একটা সাইটেশন ডেটাবেস ওরা মেনটেন করে। তার তার নাম হচ্ছে স্কোপাস। তো এই আমি একটা ইউনিভার্সিটির, ওরা স্কোপাস এটাকে অ্যাক্সেস করে। তো আমি ওদের কাছ থেকে নিয়ে এটাকে আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। স্কোপাসও কিন্তু খুব কস্টলি, যা মানে একটা ডেটাবেস প্রচুর টাকা দিতে হয় বছরে এই পার্টিকুলার এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য। ধরুন আহ, আপনারা অনেকে এডুকেশনের ইয়েতে রয়েছেন, তো আমি একটা পার্টিকুলার রিসার্চ এরিয়া দিচ্ছি, ইনক্লুসিভ এডুকেশন। এই ইনক্লুসিভ এডুকেশন বলে আমি আপনাদের একটা টপিক রয়েছে, সেই এরিয়াতে কি কি রিসার্চ রয়েছে, কি কি পাবলিকেশন হয়েছে, তার একটা আমি অ্যানালিসিস দেখাচ্ছি। এবং সেইটাকে আমরা কিভাবে অ্যানালিসিসের পর্যায়ে নিয়ে আসতে পারবো, এখান থেকে আমরা কি কি ডেটা পাবো, আহ, সেইটাকে আমি এখানে একটা ডেমনস্ট্রেশন করছি। দেখুন, রিসার্চ আমরা অনেকেই করি, বা ভবিষ্যতে এখানে ধরুন স্টুডেন্ট হিসেবে যদি কেউ থাকেন, তাহলে ভবিষ্যতে রিসার্চ করবেন। রিসার্চের ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখা দরকার, রিসার্চ কোন একটা ধরুন টপিক আপনি চয়েস করেছেন, তো আপনাকে ওই ওই রিসার্চ টপিকে মানে ঢোকার আগে আপনাকে দেখতে হবে যে আপনি এটা যদি ডেটা ওরিয়েন্টেড রিসার্চ ওয়ার্ক হয়, সার্ভে বেসড রিসার্চ ওয়ার্ক হয়, বা এমন একটা জায়গা নিয়ে আপনি রিসার্চ করছেন যেখানে আপনার সেকেন্ডারি ডেটা লাগবে, বা বেশ কিছু ক্ষেত্রে প্রাইমারি ডেটা লাগবে, তো আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি ডেটা পাচ্ছেন কিনা। ডেটা যদি আপনি না পান, আপনি ওই রিসার্চ এরিয়াতে যাবেন না, আপনি রিসার্চ টপিক চয়েস করে অন্য অন্য টপিকে চলে যান যেখানে আপনি অ্যাভেলেবিলিটি অফ ডেটা রয়েছে। তো আগে ডেটাকে চিহ্নিত করা দরকার যে ডেটা এখানে রয়েছে কিনা, ডেটা পাবো কিনা। রিসার্চের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক আমি রিসার্চারকে দেখেছি যারা পিএইচডি নিয়ে করছেন, পিএইচডি নিয়ে কাজ করছেন, টপিক চয়েস করে ফেলেছেন, কিন্তু যখন আপনি ফিল্ডে গিয়ে যখন ডেটা চাই, মানে ডেটা গুলোকে কালেকশন করছেন, তখন দেখছেন আপনি ঠিক মতো ডেটাই পাচ্ছেন না। এটা খুব ডিফিকাল্ট একটা পজিশন হয়ে যায় টু ক্যারি আউট দ্য রিসার্চ ইন এ ভেরি ইউজফুল ওয়ে। তো ধরুন ইনক্লুসিভ এডুকেশন, এই পার্টিকুলার টপিকটাতে আমি আমি একটা রিসার্চের ইয়ে করলাম। তো দেখুন এখানে আমি 1,31,282 খানা ডকুমেন্ট পেয়েছি এই পার্টিকুলার এরিয়াতে, এতজন মিলে কাজ করছে। ঠিক আছে, এবার এই এত ডকুমেন্টকে প্রসেস করা খুব মুশকিল। তো আমি এখানে ধরুন কিছু প্যারামিটার সেট করি। ধরুন লাস্ট 10 বছরে কি কি রিসার্চ হয়েছে আমি শুধু সেইটুকুনি জানতে চাই। তাহলে দেখুন আমি 2014 দিলাম, 2014 থেকে 2023। এই আমি একটা টাইম ফ্রেম ঠিক করে দিলাম যে লাস্ট 10 বছরে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কি কাজ হয়েছে, এইটাকে ইয়ে করার জন্য, দেখার জন্য। তো মোটামুটি একটু কমলো, যে মোটামুটি 91,418 খানা ডকুমেন্ট এরকম পেলাম, যেইটা কিনা এই ইনক্লুসিভ এডুকেশনকে সাপোর্ট করে রিসার্চ পাবলিকেশন। তো এই পর আমি এখানে ডাইরেক্টলি, এখানে অনেকগুলো প্যারামিটার রয়েছে, আমি দেখুন এখানে একটা ডকুমেন্ট টাইপ রয়েছে। ডকুমেন্ট টাইপের মধ্যে কি, মানে এটা যে টপিক গুলোকে আপনি নিতে চান, তার মানে সেটা কিসের কিসের উপর, মানে তার টাইপ কি, মানে আর্টিকেল, বুক চ্যাপ্টার, বুক, কনফারেন্স পেপার, সেগুলো। তো
তো আমি এখানে দেখুন, এখানে আর্টিকেল, শুধুমাত্র রিসার্চ আর্টিকেলকেই আমি চয়েস করতে চাই। এবার দেখুন, এটাকে আমি করে মানে প্যারামিটার গুলোকে সেট করে, তাতে আমি একটু মানে অতগুলো কে মানে অনেকগুলো এরিয়াকে থেকে আমি চয়েস করে আউট অফ 1,31,000 থেকে আমি 3,332 খানা ডকুমেন্টে আমি এটাকে নিয়ে আসতে পারলাম, মানে রেস্ট্রিক্ট করলাম। ঠিক আছে। এইবার লাস্ট 10 বছরে ইনক্লুসিভ এডুকেশনের ওপর স্কোর এই এরিয়াটাতে 3,332 খানা ডকুমেন্ট আপনার এই এরিয়াটাকে টাচ করে লেখা হয়েছে। তো এর মধ্যেও অনেক ধাপ থাকে যে ইনক্লুসিভ এডুকেশনে কোন কোন এরিয়াতে কিরকম কাজ হয়েছে। তো সেইটার জন্য আপনাকে একটা, দেখুন এখানে একটা ইয়ে রয়েছে, কি বলে, একটা ট্যাব রয়েছে, তার নাম হচ্ছে অ্যানালাইজ রেজাল্ট। এবার এই যে 3,332 খানা যে ডকুমেন্ট পেলাম, তার এগেনস্টে আমি কি কি অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে। দেখুন, 2014 থেকে 23 পর্যন্ত, মানে যত বেশি ইয়ার ওয়াইজ যদি আপনি নাম্বার অফ রিসার্চ পেপার দেখেন, যে দেখুন এই টপিকটার ওপর কিন্তু 2014 সালে মাত্র 125 খানা রিসার্চ আর্টিকেল এখান থেকে পাবলিশ হয়েছিল। কিন্তু যত দিন গেছে এই পার্টিকুলার রিসার্চ এরিয়াতে কিন্তু নাম্বার অফ রিসার্চ পেপার বেড়েছে। তার মানে আপনি যদি এই টপিকের ওপর কিছু চয়েস করে কোনো রিসার্চ করেন, তার মানে এটা কিন্তু একটা খুব লাইভলি এরিয়া, যেখানে উত্তরোত্তর মানুষের কিন্তু ইন্টারেস্ট বাড়ছে এবং রিসার্চ করা হচ্ছে। তো এই অ্যানালিসিসটা আপনি পেলেন। ধরুন এটা কিন্তু সাইন্টোমেট্রিক অ্যানালিসিস। ধরুন আপনি এই যে ইয়ার ওয়াইজ যে গ্রোথ, এই গ্রোথেরই যদি আপনি একটা মানে ইকুয়েশন এখানে ফিট করে দেন, তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন যে একটা টাইম সিরিজ অ্যানালিসিস হয়ে গেল। তারপর হচ্ছে প্রতিটা ইয়ারে কত ডকুমেন্ট তৈরি হয়েছে, এই পার্টিকুলার এরিয়াতে সবচেয়ে প্রলিফিক যারা অথার তারা কে কে আছে। দেখুন এখানে ব্রাউনওয়েল আছেন, কুপার আছেন, অ্যাসুঙ্গু আছেন, হুয়াং, করউইন। মানে হচ্ছে এই পার্টিকুলার রিসার্চ এরিয়াতে কোন কোন অথার সবচেয়ে বেশি প্রমিনেন্ট, যাদের পেপার গুলো আপনি পড়তে পারেন, সেটা কিন্তু এখান থেকে আপনি কিন্তু বার করে ফেলতে পারবেন। তারপর আসছে হচ্ছে, ধরুন ডকুমেন্টস বাই অ্যাফিলিয়েশন, এটা দেখি। অনেক সময় আমাদের একটু বুঝতে হয়, যারা যারা কোর রিসার্চে আছেন তারা এটা খুব ভালো করে বুঝতে পারে যে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন অথার সবচেয়ে বেশি এই এরিয়াটা নিয়ে কাজ করছেন, তাদের পেপার গুলো একটু দেখি। তো এই চয়েস গুলো না অত সহজে হয় না। তার কারণ ইটস এ ওশান অফ নলেজ। আপনি এখানে আপনাকে খুঁজতে হবে যে আপনি যে আমার টপিক অনুযায়ী কোন রিসার্চার কিভাবে রিসার্চ করছেন, কতটা ভালো রিসার্চ করছেন, তাদের ভাবনা চিন্তা গুলো কি, সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আপনাকে বুঝতে হয় যে কারা সবচেয়ে বেশি এখানে রিসার্চ করছে, কোন ইউনিভার্সিটিতে এই বিষয়গুলো নিয়ে বেশি রিসার্চ হয়, কোন ইউনিভার্সিটিতে এরকম একটা রিসার্চ গ্রুপ আছে যারা এই এই জায়গাগুলো নিয়ে কাজ করেন। তো এখানে দেখুন এই অ্যানালিসিসটা কিন্তু আপনি এই ওয়েবসাইটের থ্রু দিয়ে খুব সহজে করে ফেলতে পারবেন। যে ইনক্লুসিভ এডুকেশন, এইটা নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ পেপার পাবলিকেশন করেছেন হচ্ছে মনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, কেমব্রিজ, গ্রেনাডা। এটা হচ্ছে টপ 10 খানা ইউনিভার্সিটি যারা এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করে। এই যে অ্যানালিসিস গুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং এইগুলো কিন্তু সাইন্টোমেট্রিক অ্যানালিসিস এর যে আয়গা।
যদি আপনারা এটা নিয়েও ভাবেন, ধরুন আপনি এডুকেশনের সাপেক্ষেই বলি, ধরুন এফেক্ট অফ কোভিড এর পরবর্তীকালে এডুকেশন সিস্টেমে কি কি চেঞ্জ এসেছে, যদি এইটা আপনার রিসার্চ টপিক হয়, তখন কিন্তু আপনি এই পার্টিকুলার ওয়েবসাইটটাকে ইউজ করে এই পার্টিকুলার টপিকের ওপর কি কি নিয়ে রিসার্চ হয়েছে, এই আইডেন্টিফিকেশন গুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। এবং এটা কিন্তু লিটারেচার রিভিউর জন্য একটা মস্ত বড় একটা সোর্স অফ লিটারেচার, যেখানে আপনি একবারে আইডেন্টিফাই করতে পারছেন এতগুলো লিটারেচার। তো এবং নট অনলি ফর দ্য সায়েন্টিফিক লিটারেচার অ্যান্ড লিটারেচার রিভিউ, এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, এটাই কিন্তু আপনি যদি সাজিয়ে গুছিয়ে এই ডেটাটাকেই যদি আপনি একটা পেপারের আকারে দিয়ে দেন, সাইন্টোমেট্রিক অ্যানালিসিস অফ the research publication in the field of inclusive education, it will be a good research, এবং খুব ভালো ভালো জার্নালে এই পাবলিকেশনটা হয়। ধরুন এই পার্টিকুলার সাবজেক্টে কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে, তার যদি আপনি র্যাঙ্কিং করতে চান, দেখুন এখানে র্যাঙ্কিংটা কিন্তু দিয়েই দিয়েছে, ওরা করেই দিয়েছে। দেখুন এই যে ইনক্লুসিভ এডুকেশন, এটা নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেটসে, তারপর হচ্ছে ইউকে তে, তারপর হচ্ছে স্পেনে, অস্ট্রেলিয়া, এরকম করে দেখুন এরা একটা পুরো র্যাঙ্কিং লিস্ট করেছে। ইন্ডিয়া দেখুন এখানে প্রথম 10টার মধ্যে কিন্তু 10 নম্বরে ইন্ডিয়া রয়েছে। তার মানে ইন্ডিয়াতেও কিন্তু এই টপিকটা নিয়ে বেশ কয়েকজন কাজ করেন। ধরুন এবার ইন্ডিয়া স্পেসিফিক যে পাবলিকেশন রয়েছে 71টা, এটার উপর আপনি ক্লিক করুন, তাহলে কিন্তু একদম ইন্ডিয়াতে কি কি এই বিষয়টা নিয়ে কি কি রিসার্চ হয়েছে, এই 71 ডকুমেন্ট আপনি দেখুন একবারে পেয়ে গেলেন। তো এইটা কিন্তু একটা খুব বড় জায়গা, ঠিক আছে? তো আপনারা এই বিষয়টাকে নিয়ে একটু ভাবতে পারেন যে সাইন্টোমেট্রিক অ্যানালিসিস অফ এনি সাবজেক্ট করা যায়। আমি এটাকে ধরুন আপনাদেরকে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে দেখালাম, আপনি এটাকে ধরুন পলিটিক্যাল সায়েন্সের কোনো একটা টপিক, ধরুন হিউম্যানিজম, এই হিউম্যানিজম এই এরিয়াটা নিয়ে আপনি যদি রিসার্চ করতে চান, দাঁড়ান এখানে না একটা আমাকে করতে হবে। হুম, স্যার এই ওয়েবসাইটটার নাম কি? এইটা হচ্ছে এই ওয়েবসাইটের নাম হচ্ছে স্কোপাস, এটা কি আমরা SCOPEUS। করতে পারবো? তোমরা না এইটা স্কোপাস সব জায়গায় তুমি করতে পারবে না। এইগুলো যারা যে সমস্ত যেগুলো ম্যাক্সিমাম যেগুলো ইউনিভার্সিটিতে এই স্কোপাস এরা এটা অ্যাক্সেস করে, আপনি ইউনিভার্সিটিতে গিয়ে পাবেন। আর যদি মনে হয় যে এইখান থেকে কিছু ডেটা আপনার দরকার, যদি আমাকে যদি বলেন, তাহলে আমি এখান থেকে ডেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। কিন্তু এইটা একটু ক্লোজ অ্যাক্সেস, মানে এটা ওপেন অ্যাক্সেস নয়। আর ওপেন অ্যাক্সেস এর জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে গুগল স্কলার, scholar.google.com। এইখানে আপনি ইনক্লুসিভ এডুকেশনের ওপর এইখান থেকে আপনি, এগুলো ফ্রিতে রয়েছে, তাও অনেক জার্নাল থাকে যেগুলো ফ্রিতে পাওয়া যায় না। যেমন ধরুন ইনক্লুসিভ এডুকেশন ইন দ্য 21st সেঞ্চুরি, এই পার্টিকুলার জার্নাল আর্টিকেলটা দেখুন, টেলর আর ফ্রান্সিসের একটা পাবলিশারের এই পেপারটা যেরকম আপনি মানে ওপেন পাবেন না। স্যার বুঝতে এই পেরেছেন যে তো? স্কোপার, এই যে ক্লোজ সিস্টেম, এটা ওপেন কি কোনো মানি দিলে ওপেন হয়ে যায়? হ্যাঁ, কিন্তু এটা এতটা হিউজ, সেটা একমাত্র কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটই প্রোভাইড করতে পারে। যেমন ধরুন এই স্কোপাস, এইটার জন্য আমি যতদূর জানি বছরে 17 লাখ টাকা দিতে হয়। আর ওয়েব অফ সায়েন্স তো অনেক, মানে কি বলে, অনেক টাকাই দিতে হয়, হিউজ টাকা, প্রায়
70 লাখ পার ইয়ার এই ডেটাবেসটার দাম। বুঝতে পেরেছেন তো? স্কোপাস, আপনি যেটা স্কোপাস একটু কমে। স্যার আপনি এই যে হ্যাঁ, ওপেনটা করছেন এটাও কি মানে আপনারই কোনো পার্সোনাল কোনো মানি দেওয়া? না, আমি এটা ইউজ করছি একটা ইউনিভার্সিটি তে। আমার পরিচিত একজন আছে, উনি ওনার লগ ইন ক্রেডেনশিয়ালটা আমাকে দিয়েছেন, আইডি পাসওয়ার্ড, আমি সেখান থেকে দেখাতে পারি। আচ্ছা আচ্ছা। ধরুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে স্কোপাস ওরা অ্যাক্সেস করে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাক্সেস করে, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্সেস করে। তো এই ইউনিভার্সিটি গুলোতে যদি আপনারা একদিন যান এবং ওখানে যদি আহ, গিয়ে ওদের ডেটাবেসটাকে অ্যাক্সেস করেন, আপনার এন্টায়ার ডেটাটাকে আপনার ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। স্যার ইউনিভার্সিটিতে কি চাইলেই এই স্কোপা সফটওয়্যারটা কি দিয়ে দেয়? ওরা ওদের যে লাইব্রেরিয়ান আছেন বা যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার সাথে কথা বলে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বেশ কারণ বেশ। এবার মেম্বারশিপ, অনেক জায়গায় বলে মেম্বারশিপ লাগে। সেই মেম্বারশিপটা যদি আপনার ইউনিভার্সিটিতে মেম্বারশিপ যদি থাকে তাহলে ওখান থেকে পেয়ে যাবেন, বা কারো একটু পরিচিত থাকলে সেটাও পেয়ে যাবেন। ওইভাবে করতে হবে। ওকে ওকে। হুম, হুম। কিন্তু ইটস এ ভেরি গুড সোর্স, মানে এত কিছু অ্যানালাইসিস করে এত একবারে দিয়ে দেয়, অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। সেজন্যই এই যে ইনফরমেশন যে প্যাকেজ বা এই যে পার্টিকুলার প্রোডাক্ট গুলোর এত দাম। এরা অনেক মানে এরা খুব বড় বড়, সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় পপুলার পাবলিশার। এরা বহু টাকা ইনভেস্ট করে এরা এই ধরনের প্রোডাক্ট গুলোকে তৈরি করেছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার যেমন আপনার কোশ্চেনটাই ছিল যে স্যার আমরা এইটাকে আমরা কি করে পাবো। এর একটা অন্য আর আরেকটা অন্য একটা ইয়ে আছে, অপশন আছে। সেই অপশনটা আমাকে দেখাই। দেখুন আমি একটা ইয়ে খুললাম, কি বলে, উম, একটা সব পার্টিকুলার একটা সফটওয়্যার আমি ওপেন করলাম। এই সফটওয়্যারটার নাম হচ্ছে পাবলিশ অর পেরিশ। এই সফটওয়্যারটার নাম হচ্ছে পাবলিশ অর পেরিশ। এই সফটওয়্যারটার থ্রু দিয়ে আপনি এই যে পার্টিকুলার কোনো একটা রিসার্চ এরিয়া আছে, কত পাবলিকেশন আছে, এই এন্টায়ার ডেটাটাকে এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। দেখুন এটা হচ্ছে দ্য ইন্টারফেস অফ দ্য পার্টিকুলার সফটওয়্যার কল্ড পাবলিশ অর পেরিশ। এটা একটু দেখতে, একটু আপনাদেরকে একটু বড় করে দেখতে হবে। দেখুন এইখানে একটা সেকেন্ড যে অপশনটা আছে এটার নাম হচ্ছে গুগল স্কলার। এই গুগল স্কলারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখুন নিচে একটা ইয়ে আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডস এ আমি লিখলাম হচ্ছে, ধরুন ইনক্লুসিভ এডুকেশন। এই ইনক্লুসিভ এডুকেশন দিয়ে আমি ধরুন সার্চ করছি এবং ইয়ার দিচ্ছি ধরুন 2000 ধরুন 19 থেকে 2023। মানে এই 4 বছরে এই পার্টিকুলার সাবজেক্টটাতে কি কি রিসার্চ হয়েছে তার আমি একটা লিস্ট চাই এই 5 বছর। দেখুন একটা প্রোগ্রেস বার যাচ্ছে, আহ, এবং দেখুন নিচে এই পার্টিকুলার পার্টিকুলার এই ইয়ারে কি কি রিসার্চ হয়েছে তার দেখুন একটা লিস্ট চলে আসছে। এই লিস্টটা ও জেনারেট করছে, মানে 500খানা জার্নালকে ওরা এইভাবে ওরা ক্রপ করে তুলে যাবে। ঠিক আছে, এটা একটু মানে
পুরোটা প্রোগ্রেসটা হোক, তাহলে আপনাকে লাস্টে যে রেজাল্ট আপনাকে দেখাচ্ছি যে এটা থেকে আপনি কি ইনফরমেশন পাবেন। যাই হোক, আমি আমার টপিকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমরা এই সাইন্টোমেট্রিক্স এই পার্টিকুলার সাবজেক্টটাতে আর কি কি করতে পারি। আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে অথারশিপ প্যাটার্ন। অথারশিপ প্যাটার্ন মানে হচ্ছে যে দেখবেন কিছু কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট গুলোতে আহ, কেউ একা একা কাজ করছে, কেউ অনেকে মিলে, অনেকজন অথার, অনেকজন সায়েন্টিস্ট মিলে কাজ করছে। তো অনেক জায়গা কি হয়, অনেকগুলো রিসার্চ, একটা রিসার্চ ল্যাবের মধ্যে অনেকে মিলে কাজ করছে প্রজেক্টের মাধ্যমে, অনেকে দুজন তিনজন কোলাবোরেশনে কাজ করছে, কেউ একজন একজন একটা ইনস্টিটিউটে আছে, অন্য আরেকজন অন্য ইনস্টিটিউটে আছে। এই যে অথারশিপ, যে সিঙ্গেল অথার না ডাবল অথার না মাল্টিপল অথার, এর যে অথারশিপ প্যাটার্ন, এইটাকে বোঝাও কি ইম্পর্টেন্ট। এবং একটা সাবজেক্টের অ্যানালিসিসের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট, এই জন্য যে কোন একটা সাবজেক্ট অনেকে মিলে রিসার্চ করছে না কিছু জন মিলে কাজ কাজ করছে, না সিঙ্গেল অথরে করছে, মাল্টিপল এফোর্টে করছে, এই যে সেগ্রিগেশনটা, এই সেগ্রিগেশনটা হওয়াটা ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, এটাকে যদি আপনি গভর্নমেন্টের পলিসি লেভেলে ভাবেন, তাহলে দেখবেন যে ধরুন একটা রিসার্চ ইনস্টিটিউটের সাথে আরেকটা রিসার্চ ইনস্টিটিউট কোলাবোরেশনে কাজ করছে। ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন বা যে আমেরিকার যে এনএসএফ, মানে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, এরা সেই ধরনের রিসার্চ গুলোকেই বেশি ফান্ডিং করে যে রিসার্চ গুলো এরিয়াতে অনেকে মিলে কাজ করছে। ধরুন 25টা রিসার্চ ইনস্টিটিউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা পার্টিকুলার কোনো একটা প্রজেক্টে কাজ করছে। কোনো একটা প্রজেক্টে কে কিভাবে পার্টিসিপেট করতে পারে, এইগুলো ডিপেন্ড করে হচ্ছে ওর সাবজেক্টিভ অ্যাপ্রোচ কিরকম, কে কতটা কিভাবে কোলাবোরেশনে কাজ করছে। এই কোলাবোরেশনটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখবেন ফিজিক্সের ক্ষেত্রে, মেটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে, ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালে কেউ না একা কাজ করে না। এটা না আপনি ইন্ডিয়াতে বসে অতটা ভালো বুঝবেন না, বা যদি আপনি কোনো রিসার্চ ইনস্টিটিউটে যান ইন্ডিয়ারই, ওখানে গেলে আপনি বুঝবেন যে একটা বড় ইউরোপিয়ান ইউনিয়নের প্রজেক্ট হচ্ছে, তাতে পৃথিবীর 25টা রিসার্চ ইনস্টিটিউট কাজ করছে। তার মধ্যে ধরুন ইন্ডিয়াতে 5টা রিসার্চ ইনস্টিটিউট আছে, এ একটা পার্ট করছে, ও আরেকটা পার্ট করছে, ও আরেকটা পার্ট করছে। এই যে কোলাবোরেশনে যে কাজ করা, কে কার সাথে কোলাবোরেট করতে পারে, এই যে বিষয়টাকে যে বোঝা, এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে অথারশিপ প্যাটার্নটা কি। ওই এরিয়া, ওই পার্টিকুলার সাবজেক্টে লোকে কিভাবে কোনো একটা প্রবলেমকে সলভ করছে, একা করছে না টিম ওয়ার্ক করছে, এইগুলোকে, এই জন্য দুটো ইন্ডিকেটর আছে। একটা নাম হচ্ছে ডিগ্রি অফ কোলাবোরেশন, আর একটা হচ্ছে কোলাবোরেটিভ কোএফিসিয়েন্ট। এই দুটো আমরা ইউজ করি। এখানে আমরা আপনাদের একটা ছোট্ট ম্যাথমেটিক্স দিয়েছি। ধরুন কোনো একটা, এটা সুব্রমণিয়াম বলে একজন, ইনি এই পার্টিকুলার ইন্ডিকেটরটা দিয়েছিলেন যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে ধরুন 30টা পাবলিকেশন হয়েছে, তার মধ্যে মাল্টি অথার্ড পেপার একটা আর সিঙ্গেল অথার্ড পেপার দুটো। তার মানে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ফ্র্যাকশন, যে সিঙ্গেল অথার পেপার কতজন আছেন ডিভাইডেড বাই মাল্টিপল অথার কজন আছেন। এটাই হচ্ছে ডিগ্রি অফ কোলাবোরেশন। আর এটা হচ্ছে কোলাবোরেশন ইন্ডেক্স, যে সিঙ্গেল অথার্ড পেপার কতগুলো আছে, টু অথার্ড পেপার কতগুলো আছে, থ্রি অথার্ড পেপার কতগুলো আছে, ফোর অথার্ড পেপার কতগুলো আছে, বা মাল্টি অথার্ড পেপার ফোরের বেশি কতজন আছে। এইটাকে আমি এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছি। এই ফর্মুলা অনুযায়ী যদি বসান, তাহলে একটা মেজারমেন্ট পাওয়া যায় যে 1.78। 1 এর ওপর যদি উঠে যায়, তাহলে বোঝা যাবে যে ওই পার্টিকুলার রিসার্চ এরিয়াতে মাল্টিপল অথারে প্রয়োজনীয়তা বেশি বা বেশি হয়। তাহলে এটাও একটা মেজারমেন্ট যে কোনো একটা সাবজেক্টে কতটা ভালো
মানে কোলাবোরেশনে কাজ হয়। এডুকেশন এই পার্টিকুলার সাবজেক্টে আমি দেখেছি কোলাবোরেশন একটু কম, কিন্তু হ্যারাস ফিজিক্সে, ন্যানোমেটেরিয়াল, মেটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন এরিয়াতে কিন্তু কোলাবোরেশন রিসার্চ এরিয়া কিন্তু মানে কোলাবোরেশন কাজ করাটা অনেক বেশি হয়। ঠিক আছে, তো এবার ধরুন আরেকটা এরিয়া দেখাচ্ছি যে গ্রোথ অফ লিটারেচার। এইটা না খুব ইম্পর্টেন্ট, গ্রোথ অফ লিটারেচার। যেমন ধরুন আমি আপনাকে দু একটা ইনফরমেশন দেই, যেমন ধরুন ম্যালেরিয়া রিসার্চ। ঠিক আছে, দেখা গেছে যে ম্যালেরিয়ার ওভার দ্য ইয়ার ম্যালেরিয়াতে অ্যাফেক্টেড পেশেন্টের সংখ্যা পৃথিবীতে কিন্তু কমেছে। আজ থেকে 70-80 বছর আগে ম্যালেরিয়া যতটা প্রকোপ হতো, মানুষ যতটা মারা যেতেন বা যতজন অ্যাফেক্টেড হতেন, তো ওভার দ্য ইয়ার ম্যালেরিয়ার পেশেন্ট কিন্তু কমেছে। কিন্তু ম্যালেরিয়া নিয়ে রিসার্চ কিন্তু তার চেয়ে অনেক অনেক বেড়ে গেছে। নাম্বার অফ রিসার্চেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্টের সংখ্যা কমেছে, কিন্তু ম্যালেরিয়ার ওপর রিসার্চ সাংঘাতিক ভাবে হয়েছে। ঠিক আছে, দেখবেন কিছু কিছু সাবজেক্ট যেটা আগে আহ, সেগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ হতো, এখন আর সেভাবে রিসার্চ হয় না। আবার কিছু কিছু জায়গা রয়েছে দেখবেন সেগুলো নিয়ে আগে সেরকম ভাবে কেউ ভাবেনি, এখন কিন্তু সেগুলো নিয়ে রিসার্চ অনেক বেশি হচ্ছে। তাহলে রিসার্চের ট্রেন্ড বোঝার জন্য এই গ্রোথ অফ লিটারেচার এবং কোন এরিয়াতে কতটা রিসার্চ হচ্ছে সেইটাকে বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কতটা মানে ভালো ট্রেন্ড, মানে আপনি কতটা মানে ট্রেন্ডি রিসার্চ করতে পারছেন, সেটার একটা কিন্তু খুব বড় এরিয়া হচ্ছে যে আপনি কোন ডোমেন নিয়ে কাজ করছেন, সেটা কতটা, সেই এরিয়াতে কতজন কাজ করছে, সেই এরিয়াটা কত বেশি মানুষ ভাবছে। যেমন ধরুন আজকে আমরা সবাই চ্যাট জিপিটি এটা নিয়ে কথা বলছি, কিন্তু চ্যাট জিপিটি তো আর আজকে আসেনি। চ্যাট জিপিটি একটা 8-9 বছর 10 বছর ধরে এর একটা নিয়ে রিসার্চ হয়েছে। জিপিটি 1 এসছে, জিপিটি 2 এসছে, জিপিটি 3 এসছে, জিপিটি 4 এসছে, তারপর চ্যাট জিপিটি এসছে। এটা একটা বহুদিনের রিসার্চ। এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এইটা নিয়ে রিসার্চ শুরু হয়েছে অ্যাকচুয়ালি 1970s-এ, 1976, 1977, 1981 এই সময়টা কিন্তু মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ শুরু হয়েছে। এবং সেটা কিন্তু এতদিন রিসার্চের পর কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্মের জায়গায় এসছে, যেখানটাকে আমরা অনেকটা সহজভাবে ইউজ করতে পারি। যেমন এডুকেশনের ক্ষেত্রে দেখবেন, এডুকেশনে তো অনেক এরিয়া অফ রিসার্চ রয়েছে। এখন কিন্তু অগমেন্টেড যে রিয়েলিটি, আইসিটি টুলস কে ইউজ করে কতটা ইম্পর্টেন্ট, আমি তার মানে কি বলবো, মানে লার্নিং এর ক্ষেত্রে এই আইসিটি টুলস গুলো কতটা ইম্পর্টেন্ট তার কিন্তু অনেক ইভ্যালুয়েটিভ মেজার নিয়ে রিসার্চ হচ্ছে। তো এই রিসার্চ এরিয়া যে হ্যাপেনিং টপিক বা বলতে গেলে হট টপিক, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু ডু এ গুড রিসার্চ। তো এই গুড রিসার্চ করতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনি আপনাকে প্রথমে যেটা ভাবতে হবে যে আপনি কতটা ভালো লিটারেচার রিভিউ করতে পারছেন। তো লিটারেচার রিভিউ মানে কি? লিটারেচার রিভিউ মানে হচ্ছে লিটারেচারকে চেনা। এবং লিটারেচারকে আপনি চিনতে পারবেন কি করে? যে ওই পার্টিকুলার এরিয়াতে সবচেয়ে সাইটেড, সবচেয়ে সেলিব্রেটেড অথার কারা আছে, তারা কি কি নিয়ে রিসার্চ করছেন, সেইটাকে ভাবা। তো আপনি আপনাকে যেটা দেখাচ্ছিলাম, এটা এখনো কমপ্লিট হয়নি, একটু কমপ্লিট হোক, তারপর আপনাকে আমি সবাইকে দেখাচ্ছি যে এটা এটা আপনি কতটা সুন্দরভাবে আপনি এটা এই ডেটাটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আচ্ছা উজ্জ্বল বাবু, আর একটু কি এগোতে পারবো না এখানেই থামাবো? স্যার আরেকটু বলতে ম্যাক্সিমাম 15 থেকে মিনিট 15 করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম,
আমি স্যার খুবই দুঃখিত যে আপনাকে এরকম রেস্ট্রিকশন দিয়ে না না, দুঃখিত হওয়ার কিছু নেই, কারণ এই সমস্যাগুলো আহ, সবাই বোঝে যে এগুলো এগুলো সবাই বোঝে। কারণ সিস্টেম সাপোর্ট করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বটেই। আচ্ছা, আমি না আরেকটা, এটা আমি একদম অন্য একটা টপিকে ঢুকে যাচ্ছি, কিন্তু এটা আপনাদেরকে না একটু ভাবতে বাধ্য করবে যে এইসব এরিয়া নিয়েও রিসার্চ করা যায়, এবং এর জন্য না সাবজেক্টের এক্সপার্ট লাগে। সাবজেক্টের এক্সপার্ট ছাড়া এই জায়গাগুলো করা যায় না। যেমন ধরুন এডুকেশনে আপনার সাবজেক্টে আপনি যতটা ভালো জানেন আমি ততটা ভালো জানি না, কিন্তু আমি আপনাদেরকে যেমন এই সাইন্টোমেট্রিক্স এর এরিয়াটা দেখালাম, যেখানে আপনি এই সাইটেশন ডেটাটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আহ, হ্যাঁ, এখানে হয়ে গেছে, রেজাল্টটা চলে এসেছে। তাহলে আমি এই যে পাবলিশ অর পেরিশ এই পার্টিকুলার সফটওয়্যারটা দিয়ে 2019 থেকে 23 পর্যন্ত এই 5 বছরে ইনক্লুসিভ এডুকেশনের ওপর আহ, কি কি রিসার্চ হয়েছে সেই ডেটাটা আমি এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে সেভ রেজাল্ট আছে, এই সেভ রেজাল্টটাকে আমি সিএসভি বা মানে এক্সেল ফাইলে আমি ডাউনলোড করলাম। স্যার, আচ্ছা আমি মিলন হ্যাঁ বলছি। বলুন। বলছি স্যার, হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বার কি পাওয়া যাবে? খুব ভালো হতো, কারণ আপনি আজকে বেশ কিছু জিনিস আজকে আলোচনা করলেন। খুবই হুম, মানে যেটা আমাদের সত্যি অবশ্যই প্রয়োজন, কিন্তু বিষয়টা একটু অন্যরকম ভাবে আমি একটু পেলাম আর কি আজ। তা অনেকটাই জানার আগ্রহ, মনে হচ্ছে এখন অনেক কিছু হলে ভালো হয়। আমি শুনছি পুরোটাই, খুব হুম, হুম। উপকার হয় স্যার। আমি ওই কিছু কাজ করছি আর কি, নতুন শিখছি, সেই হ্যাঁ জন্যই হ্যাঁ স্যার একটু বলছি, খুব উপকার হয় স্যার। তাহলে স্যার একটু দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই 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 দেবো। হ্যাঁ, কেন দেবো না। আমরা হচ্ছি সব, আমরা মানে দেখুন, আমরা প্রথম কথা ইন্ডিয়াতে রিসার্চ করি, ঠিক আছে? এখানে কেউ কাউকে খুব একটা হেল্পই করে না, ঠিক আছে? প্রত্যেকে একদম ঠিক যেটুকুনি বলেছেন শেখে, স্যার, ঠিক বলেছেন স্যার। প্রত্যেকে প্রত্যেকে যেটুকুনি শেখেন সেইটুকুনি নিজের মধ্যে রেখে দেন। আর আর এখানে অনেকটা রিসার্চটা কিরম বলুন তো, ডু রিসার্চ অ্যান্ড ফরগেট এভরিথিং। এইটা হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ানদের সবচেয়ে বেশি দোষ। আমরা রিসার্চ করি সবকিছু, অনেক কিছু কঠিন, অনেক কিছু জিনিস নিয়ে রিসার্চ করি, কিন্তু তারপর আমরা সব ভুলে যাই যে কি করেছি। দেখুন আমি ওই পাবলিশ অ্যান্ড পেরিশ এই পার্টিকুলার ইয়েটা দিয়ে কি বলে, ওই সফটওয়্যারটা দিয়ে যে ডেটাটাকে ডাউনলোড করলাম, আমি সেটাকে এক্সেলে নিয়েছি। এখানে ধরুন এই এই 5 বছরে আমি যত ডেটা নিয়ে, মানে যত ইনক্লুসিভ এডুকেশনের ওপর যত পেপার রয়েছে, দেখুন একটা পার্টিকুলার ক্লিকে মানে ওই সফটওয়্যারটা দিয়ে আমি প্রায় 500 রিসার্চ আর্টিকেল একসাথে পেয়ে গেলাম। তো ইটস এ হিউজ রিসোর্স, মানে এত সহজে আইডেন্টিফাই করে এর রেফারেন্সকে ডাউনলোড করে নেওয়া, ইটস এ হিউজ থিং। তো দেখুন এখানে আমি এই পার্টিকুলার এতগুলো টাইটেল আমি পেয়ে গেলাম। এইখান থেকে আপনার রিসার্চের আসল জায়গা শুরু হয়ে গেল। এবং এইটাকে আপনি ধরুন এর আহ, এই যে পার্টিকুলার ডেটাটাকে যে আপনি আহ, পেলেন, এখানে দেখুন এখানে এর অনেকগুলো সাইটেশন মেট্রিক্সও পেয়ে যাচ্ছেন আপনি। এই যে ডান দিকে যে এরিয়াটা দেখাচ্ছি আপনাকে, এখানে আপনি 500 পেপার পেয়েছেন, এবং 500 পেপার থেকে আপনি যে আর্টিকেল গুলো ডাউনলোড করেছেন তার টোটাল 2,79,812টা সাইটেশন পেয়েছে। তারপর দেখুন এর এইচ ইন্ডেক্স, জি ইন্ডেক্স, অনেকগুলো ইন্ডিকেটর এখানে দিয়ে দিয়েছে। এবার আপনি কি আমি যেটাকে ভাবতে বলছি, ধরুন এটা আমি ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে করেছি, এটা ধরুন আমি আমার লাইব্রেরি সায়েন্সের কোনো একটা এরিয়াতে দিতে পারি। এখানে আপনি ফিজিক্সের কিছু একটা এরিয়া দিন, আপনি যত ডেটা পাবেন তার এগেইনস্টে আপনি এখানে মেট্রিক্সটাও পেয়ে যাচ্ছেন।
এটাকেই ঠিক মতো সাজিয়ে গুছিয়ে একটা রিসার্চ পেপার করে নেওয়া যায়। তার মানে এখান থেকে টপিক যেটা আসছে সেটা হচ্ছে যে সাইন্টোমেট্রিক অ্যানালিসিস অফ ইনক্লুসিভ এডুকেশন ফ্রম 2019 থেকে 2023। তাহলে এই 5 বছরে এটার উপর কি কাজ হয়েছে সেটা নিয়ে একটা রিসার্চ টপিক হয়ে যাচ্ছে। The scientific analysis of library and information science research in India from 2017 to 2023 এই একটা রিসার্চ এরিয়া হয়ে গেল। তাহলে সাইন্টোমেট্রিক অ্যানালিসিসটা কমন, সাবজেক্ট যাই হোক, এইটাকে আমার আপনাদেরকে ভাবতে বাধ্য করার হচ্ছে আমার মেন এই জায়গাটা, যে আপনি কিভাবে সাইন্টোমেট্রিক অ্যানালিসিসটাকে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এইটা যদি নিয়ে আপনারা একটু ভাবেন, এটা একটা মাইক্রো এরিয়া অফ রিসার্চ হয়ে যায়, যেটা আপনি আপনার সাবজেক্টে যেভাবে আপনি রিসার্চ করুন না কেন, এর সাথে আপনি অ্যাডিশনালি 2-3টে যদি জায়গায় পাবলিকেশন করতে পারেন, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যাতে আপনি এইভাবে সাবজেক্টটাকে ভাবেন এবং এইভাবে সাবজেক্টটাকে দেখেন। এবং এটাও একটা কিন্তু পোটেনশিয়াল এরিয়া অফ রিসার্চ, এবং যদি আপনি এটা একটু ভালো এফোর্ট দেন, এগুলো কিন্তু খুব ভালো ভালো জার্নালে কিন্তু এটা পাবলিকেশন হয়। আচ্ছা, আরেকটা যে যে জায়গা আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেটা জন্য অ্যাকচুয়ালি সাবজেক্টের নলেজটা খুব ইম্পর্টেন্ট। একটু ওয়েট করুন, হ্যাঁ, এটা আমি সফটওয়্যারটা ওপেন করে দিই। আপনি আপনাদেরকে আগে প্রথমে একটা ডকুমেন্ট দেখান। যা, হ্যাঁ। আহ, আমি আমার যে টপিক সাইন্টোমেট্রিক্স, এবার এই সাইন্টোমেট্রিক থেকে আরেকটা অন্য একটা টপিকে আপনি দেখে একটু একটু ভাবানোর চেষ্টা করেছি। এই পার্টিকুলার আমি যে এই যে পার্টিকুলার যে ছবিটা দেখাচ্ছি, এইটা হচ্ছে অ্যাগ্রোপিডিয়া বলে একটা পোর্টাল আছে। এই পোর্টালটা তৈরি করেছেন হচ্ছে আইআইটি কানপুর এবং আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এরা যেটা করেছিল সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে মেন যে ক্রপ, মানে ফসল এবং ফল, এই যে যেমন রাইস, জোয়ার বাজরা, তারপর হচ্ছে বিভিন্ন যে ফ্রুট যেমন ম্যাঙ্গো, এগুলোর ওপর এগুলোকে ক্রপ, মানে এগুলোকে কি বলবো, এর উপর বিভিন্ন নলেজ মডেল তৈরি করে। নলেজ মডেল যেমন ধরুন ম্যাঙ্গো,
এর যদি ম্যাঙ্গোকে আপনি মানে এর প্রোডাকশন হিসেবে দেখেন, চাষের আপনি মানে এর ফ্যাসেটস অফ এগ্রিকালচার হিসেবে যদি দেখেন, তাহলে দেখবেন একটা ম্যাঙ্গো, আম বা আলু, পেঁয়াজ বা রসুন, তারপর ধান, গম, এই প্রত্যেকটা না একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যে প্রথমে বীজতলা তৈরি করা, তারপর সেটাকে চাষযোগ্য জমিতে সেখানে রোপণ করা, তারপর প্রি হারভেস্টিং, পোস্ট হারভেস্টিং, পেস্ট ম্যানেজমেন্ট, উইড ম্যানেজমেন্ট, একটা অনেক কিছু জিনিস একটা চাষের জন্য লাগে, এবং এগুলোর প্রতিটা জিনিস নিয়ে রিসার্চ হয়। তো ওরা যেটা তৈরি করেছিল, এবার একটা নলেজ মডেল তৈরি করেছে। যেমন ধরুন ম্যাঙ্গো, এর পোস্ট হারভেস্ট ভ্যালু, পেস্ট ম্যানেজমেন্ট মানে পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করা যায়, নিউট্রিশন ম্যানেজমেন্ট মানে ওর যে পুষ্টিগত গুণাগুণ আনার জন্য আমার কি কি নিউট্রিশন ভ্যালু দিতে হবে, নার্সারি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এর ওপর দেখুন এরা বিভিন্ন ভাবে বিভিন্ন কি বলবো এর যে বিভিন্ন ফ্যাসেটস রয়েছে, এই ফ্যাসেটস গুলোকে আইডেন্টিফাই করে এরা একটা নলেজ মডেল তৈরি করে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আমের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, নিউট্রিয়েন্ট কি কি ভ্যালু ওদের লাগে, এবং দেখুন কি কি প্রাইমারি নিউট্রিয়েন্ট লাগে, কি কি সেকেন্ডারি নিউট্রিয়েন্ট লাগে। যেমন ধরুন প্রাইমারি নিউট্রিয়েন্টের ক্ষেত্রে ওদের কি লাগে, নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে, পটাশ লাগে। আবার ধরুন সেকেন্ডারি নিউট্রিয়েন্টের ক্ষেত্রে কি লাগে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে কি লাগে, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, বোরন, কপার। তো আমি ধরুন আপনারা এখানে সব আর্টস বা সোশ্যাল সায়েন্সের রয়েছে, যেমন ধরুন এডুকেশন এই সাবজেক্টটার কি কি এরিয়া রয়েছে, এর একটা যদি একটা ক্লাসিফিকেশন করে, এবং এই ক্লাসিফিকেশন করে এরকম একটা নলেজ মডেল তৈরি করে বা একটা নলেজ রিপ্রেজেন্টেশন সিস্টেম তৈরি করা, এইটা কিন্তু আজকের দিনে আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ প্রতিটা সাবজেক্ট তার নিজের মতো এগিয়ে চলেছে। যারা এডুকেশন নিয়ে করছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা রিসার্চ করছেন, তারা কিন্তু নিজের মতো কিন্তু একটা সাবজেক্টে এগিয়ে চলেছে। কিন্তু এই সাবজেক্টটার স্ট্রাকচারটা কি, এই সাবজেক্টটা কিভাবে গ্রো করলো, এর যদি বডি অফ নলেজকে যদি একটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি তার মধ্যে ক্লাস, সাব ক্লাস কিভাবে করবো, এইটা কিন্তু আজকের দিনে বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ ধরুন এডুকেশন সাবজেক্টটা 50, 60, 70 বছর ধরে এই সাবজেক্টটা কিন্তু গ্রো করেছে। তো এই সাবজেক্টটার আলটিমেট আজকের দিনে এর স্ট্রাকচারটা কি হয়েছে, if I take the whole body of the knowledge of education, if I take the whole body of the knowledge of political science, তার টোটাল স্ট্রাকচারটা কি হয়েছে, কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, আজকে কি কি মাইক্রো এরিয়াতে সেটা ভাগ হয়ে গেছে, এইটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। একটা সাবজেক্ট গ্রো করে গেছে কিন্তু তার স্ট্রাকচারটা আমি জানি না, তাহলে ইটস এ ভেরি বিগ রিসার্চ এরিয়া। এবং এটা কিন্তু মানে সাবজেক্টের লোকেরা এটা নিয়ে বদার্ড নয়, এটা নিয়ে আমরা খুব বদার্ড, সাংঘাতিক ভাবে আমাদের এইটা ইম্পর্টেন্ট যে এই স্ট্রাকচারটাকে বোঝা, কিন্তু সবসময় আমরা এই স্ট্রাকচারটাকে তৈরি করতে পারি না, বিকজ উই ল্যাক দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট। তো আপনারা কিন্তু এই এরিয়াটাতে আপনারা রিসার্চ করতে পারেন, যে এটা বেশ বেশি ইম্পর্টেন্ট। তো আপনি কিভাবে করবেন, একটা অ্যাটলিস্ট আমি ইন্ট্রোডাকশনটা ধরিয়ে দিই। এই যে একটা সফটওয়্যার আপনি দেখাচ্ছি, এই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রোটিজ। প্রোটিজ, PROTEGE, এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই পার্টিকুলার সফটওয়্যারটা তৈরি করেছে। তাতে আমি আপনাকে একটা আর বেশিক্ষণ সময় নেই, জাস্ট আমি একটা দেখাচ্ছি, আমার তৈরি করা একটা কাজ আমি দেখাই, তাতে অ্যাটলিস্ট আপনারা মানে এইটুকুনি বুঝতে পারবেন যে কি কাজ হতে পারে এখানে। আমি এখানে আমার সাবজেক্টটাকে এখানে আমি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স নিয়ে কাজ করেছি। তাতে একটু দেখতে কষ্ট হবে, একটু ছোট করে দেখতে হবে, কিন্তু দেখুন এই পার্টিকুলার লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এর আন্ডারে কি কি এরিয়া আছে,
এই প্রতিটা এরিয়াকে তার সাব ক্লাস করা, এটাকে না আমি একটু গ্রাফিক্যালি দেখাই, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে, এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে আপনার কাছে। এইটা হচ্ছে আমার মেন সাবজেক্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এর আন্ডারে দেখুন 5টা এরিয়া আছে। এবার এইটাকে যদি আমি আরো ভাগ করি, তার মধ্যে আমি আরো 3টে এরিয়া পেয়ে গেলাম। তার মানে একটা সাবজেক্টকে তার আন্ডারে যত সাব ক্লাস আছে, তার আন্ডারে যে সাব ক্লাস আছে, কারণ এডুকেশনে ধরুন 3-4টে মেন ভাগ, তার প্রতিটা সাবজেক্টে তার সাব সাব ক্লাস বা তার সাবস্ট্রাকচার, তার মধ্যে তার সাবস্ট্রাকচার, এই জায়গাটাকে যে এই যে ক্লাসিফিকেটরি যে সিস্টেম অফ দ্য সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সাবজেক্টের স্টুডেন্ট মানে টিচাররা এরা এটা নিয়ে ভাবেই না। এই এরিয়াটার যে রিসার্চ করা যায়, এটার নাম, রিসার্চটার নাম হচ্ছে অন্টোলজি। একটা ডোমেন অন্টোলজি তৈরি করেন, এবং উইথ দ্য হেল্প অফ দিস সফটওয়্যার ইট উইল বি ইমেন্স ইম্পর্টেন্ট টু দ্য সাবজেক্ট। এটা আপনাদের সাবজেক্টের ক্ষেত্রে দরকার, এটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার। লাইব্রেরি সায়েন্সে সাবজেক্টের স্ট্রাকচার বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই সাবজেক্টের স্ট্রাকচার তৈরি দেওয়ার জন্য লোক নেই। এটা একটা আপনাদের পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ হতে পারে, যে ইউ ক্যান গিভ এ স্ট্রাকচার টু দ্য সাবজেক্ট, and you can design a knowledge model of the education subject or political science or sociology. যদি আপনারা এইটা নিয়ে রিসার্চ করেন বা এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করেন, তাহলে we can collaborate and we can also work together. তো এটা আপনাদের ভাবার জন্য আমি একটা কি বলবো, একটা অ্যানেকডট টাইপের দিয়ে দিলাম, যদি আপনারা মনে করেন যে এটা নিয়ে এগোনো যায়, তো we can do the research collaboratively. তো আজকে আমি আর এগোতে চাইছি না, অনেকটা হয়ে গেল। তো আশা করি আপনাদের গ্রে সেল গুলোকে কিছুটা উত্তেজিত করতে পেরেছি উইথ মাই থটস অ্যান্ড সাম আইডিয়াস। এবং এই যে সুযোগটা দিয়েছেন আপনাদের সামনে, যে আমি বলতে পারলাম, এই যে সুযোগটা দিয়েছেন তার জন্য আমি আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য অর্গানাইজার অ্যান্ড টু দ্য অডিয়েন্স অলসো। থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম ওই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু দিতেন। আচ্ছা, আমি তাহলে এখানে কমেন্টে লিখে দেবো। বলতে পারেন, তাহলে একটু লিখে নিতাম ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, 89810 বলুন স্যার, তারপর 99126। 8981099126। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আমি একটু যোগাযোগ করবো আপনার সাথে পরে। হ্যাঁ, নিশ্চয়ই করবেন। অশেষ ধন্যবাদ আজকের আলোচক ডক্টর অনিন্দ্য বাসু স্যারকে। আমার মানে আমি শুধু একটাই কথা বলবো যে আজকের আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছে যে মানে ক্রমশ যেন সমুদ্রের অতল তলে তলিয়ে যাচ্ছি। মানে হয়তো মুক্তা খুঁজতে গিয়ে মানে কত তলে যে তলিয়ে গেলাম, এবং যার আর কোনো কুল কিনারা নেই, সেরকমই মনে হচ্ছিল। এবং সেই মানে এরকম জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে কি বা জানি আমি আমি নিজে কিছুই তো জানি না এখনো। মানে এমনটাও হতে পারে ওই সেই মানে মানে আমাদের সব কিছুতেই রবীন্দ্রনাথ আবার মিশে আছেন। মানে এই গভীর সমুদ্রের বা অতল সমুদ্রের মানে একটা সামান্য নুড়ি পর্যন্ত আমি জানতে পারিনি, এইরকম জায়গায় আমরা অবস্থান করছি। তো স্যারকে অশেষ ধন্যবাদ। এরকম একটা মানে আজকে যে একটা দুরূহ বিষয়কে এত সহজবোধ্য এবং উইথ ডেমনস্ট্রেশন, উইথ প্রেজেন্টেশন
আহ, উনি যে এত ফ্রুটফুল করে তুললেন, এবং আশা করছি অনেকের মধ্যেই এই কুড়িশিরিটা তৈরি হয়েছে বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানার। এবং স্যারকে এখনই রিকোয়েস্ট করে রাখলাম যে আগামী দিনে আপনাকে আরো আসতে হবে এই জটিল এবং দুরূহ বিষয়গুলো আরো আমাদের কাছে সহজবোধ্য মানে করে তোলার জন্য। স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্যার, আমি আপনাকে এখনই দুটো বিষয়ে রিকোয়েস্ট করে রাখছি, কারণ তারপরে প্রশ্নোত্তর পর্বের পরে আমার সিস্টেম হয়তো অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যেতে পারে। তো রিকোয়েস্ট হুম হচ্ছে, আমাদের একটা বৈঠকি রিসোর্স পার্সনস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে উইথ ইউর কাইন্ড পারমিশন আপনাকে অ্যাড করতে চাইছি। আর হ্যাঁ হ্যাঁ সেকেন্ডলি হচ্ছে, আমরা পরবর্তীকালে মানে একটা প্ল্যান, ভার্বালি একটা প্ল্যান হয়ে আছে যে এই যে বৈঠকির 140 বা 41টা এপিসোড এখানে কমপ্লিট হলো, বা এটা চলতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেসে। তো সেটা নিয়ে একটা মানে যে সমস্ত লেকচারগুলোকে নিয়ে হয়েছে আলোচনা, সেই সমস্ত বিষয়ের উপরে আমরা ধাপে ধাপে যদি কয়েকটা বুক ভলিউম করতে পারি, তাহলে সেটা একটা হুম মানে খুব ভালো একটা ডকুমেন্টেশন হয়ে থাকবে। এবং হ্যাঁ হ্যাঁ, বড় অ্যাচিভমেন্ট এটা, এটা সকলে করে না। তো এরকম স্যার একটা প্ল্যান করে রেখেছি। তো আগামী দিনে সেটাকে যখন আমরা ইমপ্লিমেন্টেশনের পথে এগোবো, তখন অবশ্যই অফিসিয়ালি ইন্টিমেশন যাবে। তো এই বিষয়টা সম্পর্কে আপনাকে একটা প্রাইমারি ইন্টিমেশন দিয়ে রাখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আহ, যাই হোক, আমি আর দেরি করতে চাইছি না। কারোর যদি কোনো কোয়েরিজ থাকে প্লিজ সংক্ষেপে করবেন। যে কোনো মুহূর্তে আমার শাট ডাউন হতে পারে। তো আপনাদের কোয়েরিজ প্লিজ পুট ইউর সেলফ। কারোর যদি কোনো কোয়েরি থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা সংক্ষিপ্তভাবে সেটা রাখতে পারেন। স্যার আছেন, উনি উত্তর দেবেন, প্লিজ। হ্যাঁ, আমি চাই যে ব্যাপারগুলো নিয়ে আহ, 1 ঘন্টার মধ্যে একটা সবকিছুকে নিয়ে এগিয়ে যাওয়া। কিছুটা তো বোঝাতে পারলাম, কিছু আপনারা বুঝতে পেরেছেন, কিছু পারেননি। ইট ইজ ভেরি ন্যাচারাল। যদি আপনারা মনে করেন যে এটা নিয়ে এগোনো যায়, এটা নিয়ে 3-4টে পেপার পাবলিশ করা যায়, বা আপনি মনে করেন যে রিসার্চের ক্ষেত্রে আপনার আরো গাইডেন্স দরকার, এই ক্ষেত্রে এই জায়গাগুলোকে নিয়ে ফার্দার এগিয়ে নিয়ে যাওয়ার, ইউ আর ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমি চাই এখান থেকে অন্তত 2-3টে রিসার্চ পাবলিকেশন হোক, এটাই আমার মেন উদ্দেশ্য। এবং এই জায়গাটা নিয়ে আপনারাও একটু ভাবুন। মানে অ্যাকচুয়ালি যেটা আমি আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে যে সাইন্টোমেট্রিক্স এই সাবজেক্টটাতে এটা এসেনশিয়ালি আমাদের এরিয়া ছিল। লাইব্রেরি আর ইনফরমেশন সায়েন্স এরাই এই পার্টিকুলার এটাকে নিয়ে এগিয়েছে, এটা নিয়ে ডেভেলপ করেছে। কিন্তু এখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ইজ কামিং ইন দিস ফিল্ড অফ সাইন্টোমেট্রিক্স ইজ কামিং ফ্রম অ্যাকচুয়ালি ফিজিক্স। ফিজিক্সের লোকেরা এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, অথচ এটা কিন্তু ওদের এরিয়াই নয়। তার মানে ব্যাপারটা হচ্ছে যে দে আর ইন পসিটি অফ কনসেপ্ট, মানে সাইন্টোমেট্রিক্স নিয়ে ওরা ঝাঁপিয়ে পড়েছে। তার কারণ ফিজিক্সের নিজস্ব রিসার্চের এরিয়া এখন সত্যি অনেক কমে গেছে। তো হোয়াই, মানে একটা অন্য সাবজেক্টের লোকেরা এসে এটাকে এই এরিয়াতে বলতে গেলে রুল করে যাচ্ছে, আর আমরা আউটস্টেড হয়ে যাচ্ছি। কিন্তু ভাইরাস ইট ইজ এ পার্ট অফ এডুকেশন। এডুকেশনের এখানে একটা পার্ট আছে, এডুকেশন পলিসির জন্য এই সাইন্টোমেট্রিক সাবজেক্টের বিশাল গুরুত্ব রয়েছে। কিন্তু ইন্ডিয়াতে অ্যাটলিস্ট এই সাবজেক্টটার গুরুত্ব মানে এডুকেশনের লোকেরা জানেই না হয়তো। সেজন্য আমি চাই যে এডুকেশনের লোকেরা এখানে আসুক, রিসার্চাররা আসুক, এই এরিয়াটা নিয়ে এক্সপ্লোর করুক। এডুকেশন পলিসির মধ্যে সাইন্টোমেট্রিক্স অনেকটা ঢুকে গেছে, কিন্তু আমরা সেভাবে জানি না। কিন্তু এই এরিয়াতে অন্য অ্যাপ্রোচে একটু রিসার্চের কাজ হোক, এটাই আমার মেন উদ্দেশ্য। ইফ ইউ আর if you want to collaborate, you contact me. We can make a good paper. থ্যাংক ইউ সো মাচ স্যার।
সম্ভবত কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই এই তো হ্যাঁ, এই মুহূর্তে বুঝতে পারিনি। অনেকে আবার এই সমস্যার জন্য নমস্কার স্যার। লেফট হয়ে গেছে। হ্যাঁ প্লিজ অজয়। স্যার নমস্কার দিবেন স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ স্যার, বলছিলাম এখানে যে প্লাগারিজম যে চেকের ব্যাপারটা থাকে, তো স্যার ওটা মানে অথেন্টিসিটি ভাবে কিভাবে আমরা চেক করবো? দেখুন, প্লেগারিজম চেকের না মানে সত্যি কথা বলতে আহ, আপনি যদি অনলাইনে আপনি প্লেগারিজম চেক করতে যান, তাতে দেখবেন যে অনেক